সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁওয়ে গৌরীপুর বেরিবাঁধে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছন সাইডে যে আপনারা দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের সাথে বেঁধে একটি ইজি বাইকের মালিককে কিছু সন্ত্রাসী এখানে নির্মমভাবে হত্যা করে। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি তখন লাশটি ইতিমধ্যেই পোস্টমর্টমের জন্য চলে যায় সদরে। আমরা কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? আমার নাম ধনেশ্বর বর্মন। এখানে কেন এসছেন? এখানে ওই গাছের সাথে একটা লাশ বাঁধা ছিল, আমরা সবাই ওই জন্যই এখান থেকে আসছি। এই লাশ দেখেছেন? হ্যাঁ, লাশটা দেখছি, গাছের সাথে বাঁধানো ছিল। হাত এক পাশের গাছে আর পাগুলো আরেক পাশের গাছে বাঁধানো ছিল। কথা বলছি ঠাকুরগাঁও সদর থানার এসআই আতিক সাহেবের সাথে। আপনারা কেন এসছেন? এখানে একটা লোককে ওই ইজি বাইকের চালককে হাত পা বেঁধে মেরে ফেলে তার ইজি বাইক নিয়ে গিয়েছিল। ইজি বাইকটি কি আপনারা পেয়েছেন? ইজি বাইকটি আমরা একখানে পেয়েছি, চলুন আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই গর্তের সন্ধান বা এখানে যে ইজি বাইকটি রাখা হয়েছিল এটি আপনারা কিভাবে এর সন্ধান পেলেন? যেদিন ওই লোকটাকে মেরে ওখানে গাছের সাথে বেঁধে রেখে তার চালিত ইজি বাইকটি নিয়ে চলে যায় দুষ্কৃতিকারীরা, আমরা একাধিক সোর্স নিয়োগ করে একজন দুষ্কৃতিকারীকে ধরতে পেরেছি। তার দেওয়া তথ্য মতোই এখানে এসে আমরা এই গর্তের ভিতর থেকে ইজি বাইকটি পাই। ইজি বাইকটি আমাদের রক্ষণাবেক্ষণে আছে এখন। কয়টি বাইক আপনারা পেয়েছেন? আসলে ওই লোকটা ওই ইজি বাইকটি এবং আরও 2টি ইজি বাইক যারা বিভিন্ন মামলার তারা সেগুলো উদ্ধার হয়েছে। কোথেকে সেগুলো? কি এখান থেকে? সেগুলো এখানে, এবং কিছু যন্ত্রাংশ পাশের ঘরের বস্তায় বাঁধা ছিল, খুচরা যন্ত্রাংশ। এই যে আমরা পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরে কি সেই ঘর? যে এই ঘরগুলোতেও ওই ইজি বাইকের যন্ত্রাংশ বস্তায় ভরা ছিল। প্রিয় দর্শক, এই যে এই গর্ত যেটা দেখতে পাচ্ছেন, এই গর্তের ভিতরে যে ইজি বাইকগুলো রেখেছিল, এবং এই যে আমার পেছনে যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে এই চুরির সাথে বা এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে, এবং তারা এখানে এসে রাত্রি যাপন করত। তারা যেখানে যে কোনো অপরাধ করে এখানে এসে থাকতো, কারণ শহর থেকে এই স্থানটি বেশ একটু দূরত্বে। এই দূরত্বে হওয়ার কারণে তারা খুব সহজভাবেই এই কাজগুলো করতে পারতো। এর সাথে যে জড়িত সে হচ্ছেন গিয়ে এই সকল চুরির সাথে আমরা শুনেছি যে একজন লোক সরকারি চাকরি করতেন, তিনি এর সাথে জড়িত। তিনি কে? যে এখান থেকে ইজি বাইক উদ্ধার করার পর ধৃত যে দুষ্কৃতিকারী রবি ঠাকুর, তার স্বীকারোক্তি মোতাবেক জানতে পেরেছি যে রফিকুল ইসলাম, উনি পেশকার জজ কোর্টের, উনি এই মালামালগুলো ওনার কাছ থেকে নিয়েছেন এবং এই চোরদের উনি ব্যবহার করেন আর কি চুরির কাজে। এবং এই যে ঘর বাড়ি নির্মাণ করেছেন তাদেরকে এখানে থাকার জন্য, যে এগুলান সাধারণত এটা রফিকুল ইসলাম পেশকার সাহেবের হচ্ছে সম্বন্ধীর বাড়ি। এটা ওনারা কেউ থাকেন না, এখানে শহরে থাকেন। এই বাড়িটি নিরাপদ মনে করে এখানে তারা রাত্রি যাপন করত। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ রাশিদা খাতুন। আপনার স্বামীকে কারা মেরেছে আপনি কি জানেন? না, তবে জানি না। ঠাকুরগাঁও পুলিশরা এটা তদন্ত নিয়েছে, সব কিছু তদন্ত করছে। এবং সেই সকল আসামি গ্রেপ্তার হয়েছে? গরম হয়েছে। যারা আপনার স্বামীকে হত্যা করেছে তাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি চাই স্যার তাদের ফাঁসি হয়ে যাক। আমি এটাই চাই আপনাদের কাছে, সবার কাছে। আমি চাই যে ওদের ফাঁসি হয়ে যাক। আপনার কয়টি বাচ্চা? আমার 2টি ছেলে, একটি বড় আর একটি ছোট। ছোট ছেলের বয়স কত? 10 বছর। কি নাম তোমার? রাশিদুল ইসলাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ি। এই তোমার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে কি ঠাকুরগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? হ্যাঁ। এই সকল অপরাধীর কি ধরনের সাজা চাও তুমি?
আমি চাই আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক। এই যে তোমার যে ছোট ভাই আছে, সেই ছোট ভাই এবং তোমার লেখাপড়ার খরচ এখন কে চালাচ্ছে? এখন ইদানিং আমার মামা চালাচ্ছে। কথা বলছি সংশ্লিষ্ট মামলার আয়ুর সাথে। আপনি কিভাবে এই অপরাধীদের শনাক্ত করলেন? আমি এই ঘটার পর থেকে বিভিন্নভাবে সোর্স নিয়োগ করছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং সহকারী পুলিশ সুপার মহোদয় ওনারা আমাকে যথেষ্ট সার্বিক সহযোগিতা করেছেন এই মামলা রহস্য উদ্ঘাটনের জন্য। আমি সেই মোতাবেক বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করি। তার শনাক্ত মোতাবেক আমি ওই রফিকুল ইসলাম তারপরে সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক সেই ইজি বাইক সহ আরও বিভিন্ন ঘটনায় চোরাই যাওয়া ইজি বাইক 3টি উদ্ধার করি। বর্তমানে আসামিরা জেল হাজতে আছে, মামলার তদন্ত কার্য চলতেছে। এই যে অন্য যে ইজি বাইকগুলো পেয়েছেন তাদের মালিক পেয়েছেন? তাদের মধ্যে একটা ইজি বাইকের মালিককে পাওয়া গেছে, সে সংক্রান্তে মামলা আছে। আর একটা এখনও পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানা এলাকায় মেসেজ দিয়েছি। এই ইজি বাইকগুলো এখন কোথায় আছে? ইজি বাইকগুলি বর্তমানে আমাদের থানার রক্ষণাবেক্ষণে আছে। আমাদেরকে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। এই সেই ইজি বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইজি বাইকটি নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা এবং ইজি বাইকের চালক আজহার আলী রাজাকে হত্যা করেছে। এই যে ইজি বাইকটি যে তোমাদের, তুমি কিভাবে বুঝতে পারলে যে এটা তোমাদের? আমি আমার গাড়ির চাকার রিংয়ে রং করছিলাম, এই রংটা দেখে বুঝতে পারলাম। আর আমার গাড়ির পিছনে আমার নাম লেখা ছিল, ঠিকানা দেওয়া ছিল, মোবাইল নাম্বার দেওয়া ছিল, এগুলো সব মিলে গেছে। এতেই প্রমাণ পাইছি এটা আমাদের। এখন এই ইজি বাইকটি যেহেতু মালিক পেয়েছেন আর তার শুধুমাত্র 2টি শিশু সন্তান, আপনারা তাদের কাছে ইজি বাইক কত দিনের মধ্যে হ্যান্ড ওভার করবেন বলে আশা রাখেন? আমরা দ্রুতই ইজি বাইকটি ওনার সাংসারিক সচ্ছলতা আনার জন্য ওনার নিকট হ্যান্ড ওভার করবো। এই সম্বন্ধে এলাকার জনসাধারণ কি বলে? আজকে যে মহিলা বিধবা হয়েছেন তার তো ছোট ছোট 2টা বাচ্চা আছে, তো এটা কি তার স্বামীর হত্যার বিচার বা ওই ছেলেটা তার বাবার হত্যার বিচার যেতে পারে কি পারে না? হ্যাঁ পারে, অবশ্যই পারে। এবং এ ধরনের অপরাধীর বিচার হওয়া উচিত কি হওয়া উচিত না? না, উচিতই বিচার। এবং কি ধরনের সাজা হওয়া উচিত বলে আপনারা মনে করেন? যেটা আইনের মাধ্যমে যা সাজা যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। কথা বলছি ডিএসবির কনস্টেবল সাজ্জাদের সাথে। আপনি এখানে কি কি কাজ করছেন? আমি এখানে আমাদের যে কম্পিউটারে পাসপোর্ট ভেরিফিকেশনের সিস্টেম, মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা সিস্টেমে যে অনলাইনে ভেরিফিকেশন সিস্টেম যত দ্রুত সম্ভব, মানে যেটা আপনার ডাকযোগে অনেক সময় লাগতো, সেই সিস্টেমটাকে সহজে অনলাইন সিস্টেমে ভেরিফিকেশন করে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারতেছি বিভিন্ন আরপি অফিসে। এতে সাধারণ জনগণ কতটুকু উপকৃত হচ্ছে? মানে ভেরিফিকেশন সিস্টেমটা যে আগে অনেক সময় লাগতো, সেই সময়টা এখন অনেক কম সময়ের মধ্যে তারা পাসপোর্ট পাতি পেয়ে যাচ্ছে। প্রতিদিন আপনারা কতজন লোকের ভেরিফিকেশন সাধারণত করে পারছেন? দৈনিক দেখা যাচ্ছে যে গড়ে 8-10 জন করে আসতেছে বিভিন্ন ঢাকা থেকে, মানে স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য, তারপর রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার গড়িয়া ইউনিয়ন পরিষদে। আমরা অত্র এলাকার জনসাধারণের কাছে জানতে চাচ্ছি কমিউনিটি পুলিশ তাদের কি ধরনের সহযোগিতা দিয়ে থাকেন। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী চৌধুরী। আপনি জানেন যে আপনার ইউনিয়নে কমিউনিটি পুলিশ আছে? হ্যাঁ আছে। এই কমিউনিটি পুলিশ আপনাদেরকে কোনো সহযোগিতা করছে? হ্যাঁ অবশ্যই করছে। সে সহযোগিতাটা বলতে আমাদের যে এলাকায় যদি আগে কোনো দুর্ঘটনা ঘটতো, সেই দুর্ঘটনার জন্য আমাদেরকে আগে থানাতে দৌড় দিতে হতো। তো এখন কমিউনিটি পুলিশ আমাদেরকে এমনভাবে সাহায্য করছে, যা কমিউনিটি পুলিশ আমার এখন বলতে গেলে আমার বাড়ি দোরগোড়ার মধ্যেই দাঁড়িয়ে আছে, যে দুর্ঘটনার জন্য আমরা তাকে খবর দেবো কি, তাদেরকে বাসা বসে থেকে খবর দেওয়া যায় এবং তারা এসে তৎক্ষণাৎ সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে এবং এলাকাবাসী রক্ষা পায়। আমাদের যে বড় হাটের চৌরাস্তায় ইকপিসিংয়ে একটি ঘটনা ঘটছিল, যেখানে আমাদের সিপিএমের সদস্যরা তাৎক্ষণিক জানায় এবং পুলিশ এসে
সেটা সমস্যা সমাধান করে তাকে ধরে, সেই ইয়াকে ধরে আর কি, উশৃঙ্খলকারীকে। সিপিএম বলতে আপনি কি বোঝাচ্ছেন? কমিউনিটি পুলিশ মনিটরিং। কথা বলছি কমিউনিটি পুলিশের এক সদস্যের সাথে। কি নাম আপনার? আমার নাম মোজাহারুল ইসলাম। আপনার কতদিন যাবত এই কমিউনিটি পুলিশের সাথে জড়িত? 5 বছর। এই কমিউনিটি পুলিশ হওয়ার কারণে আপনার এলাকার জনসাধারণকে আপনি কি ধরনের মানে কার্যক্রমের সাথে তাদেরকে সম্পৃক্ত করছেন? এটা বলতে গেলে আমরা যখন কমিউনিটি পুলিশ এই ফোরামটা হয় তখন তৎকালীন এসপি সাহেব আমাদের একটা কমিটি করে দেয় এখানে ইউনিয়ন কাউন্সিলে, এবং ওই কমিটি সদস্য আমি এবং উপদেষ্টা বলতে পারেন। তো আমরা এইখানে মানে তখন জানতে পারি যে কোন কোন বিষয়গুলি আমরা এলাকায় নিষ্পত্তি করতে পারবো আর কোন কোন বিষয়গুলি থানার জন্য, যেমন মনে করেন যে রেপ, রাহাজানি, খুন, ধর্ষণ, ইফটিজিং এগুলি থানার জন্য, এগুলি ডাকাতি এগুলি আমরা করতে পারবো যেগুলা জমি জায়গা বা ওই আপনার ভাই ভাই ঝগড়া আপনার নিয়ে লাগছে একটু সামান্য বিষয় যেগুলি আর কি, যেগুলি আপোষযোগ্য আমাদের আপোষ করতে পারবো, আমরা এখানে আপোষ করে দিই। আর যেগুলি আপোষযোগ্য নয়, যেগুলি থানা এবং আইনগত বিষয় এবং আইনের ব্যাপার, সেগুলো আমরা থানায় এসপি সাহেব এবং ওসি সাহেব আছে তাদেরকে মোবাইলে জানাই অথবা জানাই। তাদেরকে বিষয়গুলি জানালে তারা এখানে এসে তখন এই বিষয়টি আইনের আয়ত্তে নিয়ে যায়। এই যে কমিউনিটি পুলিশ করেছে সরকার, তাতে দেশবাসী লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভবান হচ্ছে, কারণ জনগণ তো আপনার চায় শান্তি শৃঙ্খলা এবং ভালোভাবে বসবাস করতে। কথা বলছি ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি কমিউনিটি পুলিশের উপর তাদেরকে নিয়ে একটি সমাবেশ করছেন, এর কারণটা কি? আপনারা জানেন যে আমাদের মতো দরিদ্র এবং উন্নয়নশীল দেশে যে পরিমাণ মানে জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা দরকার সেটা নেই বললে চলে, খুবই অপ্রতুল। তারপরে আমাদের লজিস্টিকেরও অভাব আছে, সেটা আপনার সমাজ সচেতন নাগরিক হিসাবে অবহিত আছেন। তো সেই হিসাবে কমিউনিটির যে একটা দায়িত্ব রয়েছে পুলিশিংয়ের মধ্যে অপরাধ দমনে তথা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক হিসাবে যেই লেভেলের হোক সবারই যে একটা নাগরিক বোধ থেকে যে দায়িত্বটা রয়েছে সেটা সচেতনতা প্লাস আমাদের পুলিশিংয়ে যাতে সরাসরি তাদের পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণটা যাতে থাকে জনগণের, এবং জনগণের যে পুলিশের প্রতি ভয়ভীতি সেটা কাটে যাতে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাসযোগ্যতা যাতে একে অপরের প্রতি গড়ে ওঠে, সেটার থেকে মূলত কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম এখানে আমরা একদম তৃণমূল পর্যায়ে শুরু করেছি। কতটুকু লাভবান হচ্ছেন? আমরা শতভাগই লাভবান হচ্ছি। যেমন আগে যে সমস্ত অপরাধের খবর আমরা পেতাম না, পরবর্তীতে পত্রপত্রিকা আসতো, আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হতো, এখন সে অবস্থা আমরা অনেকটাই কাটিয়ে উঠছি। যে কোনো ঘটনা ঘটলেই তারা হয়তো যারা এই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমে জনগণের যারা মধ্য থেকে যারা অংশগ্রহণ করতেছে তারা হয়তো কিছু না করতে পারলেও তথ্যটা আমাদেরকে দিচ্ছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রিসেন্ট যেমন 2টা হিল্লাবে যেটা সম্পূর্ণ এই দেশের কোনো প্রচলিত আইন পারমিট করে না, বরং সমাজ আরও ফ্যাসাদ সৃষ্টি করে, এরকম 2টা ঘটনায় স্থানীয় লোকজন আমাদেরকে জানালে আমরা তৎক্ষণাৎ এই ধরনের হিল্লা বিয়া বন্ধ করার ব্যবস্থা। আপনাকে জানাইছি কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, কারেক্ট, ফুলি কারেক্ট। আমাদের দেশে এখন জনগণ অনেক সচেতন এবং এই সচেতনতার কারণেই তাদেরকে সম্পৃক্ত করেছে আমাদের প্রশাসন, এবং পুলিশ প্রশাসন তাদেরকে সাথে করে নিয়ে কমিউনিটি পুলিশের সৃষ্টি করেছে। যে কমিউনিটি পুলিশ আজকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থানের থেকে তারা একটি সঠিক তথ্য পুলিশকে জানিয়ে দিচ্ছে। তার যেহেতু একটি পরিচয় আছে যে সে কমিউনিটি পুলিশের সদস্য, অতএব সেই সূত্র ধরে পুলিশও বিষয়টিকে তাৎক্ষণিক আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করব সারা দেশেই এই কমিউনিটি পুলিশের বিস্তার ঘটুক এবং পুলিশকে সহযোগিতা করুক, এমনটি আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনি এখানে কিসের দায়িত্ব পালন করছেন? বাংলাদেশের একটা চার্ট, এখান থেকে আমরা পিসিপিআর, ভিআর, পাসপোর্ট এগুলো সংক্রান্তে তথ্য আদান প্রদান করে থাকি। এখান থেকে আমরা ওই কোনো ব্যক্তির বিষয়ে যদি কোনো মামলা থাকে কিংবা কোনো কিছু আমাদের পুলিশ রিপোর্টে থাকে তাহলে এটা আমরা এখান থেকেই সার্চ করে পেতে পারি সহজেই। এটা কি শুধু ঠাকুরগাঁও? এটা সারা বাংলাদেশের
সারা বাংলাদেশের পাওয়া যাবে। এবং ঠাকুরগাঁও জেলার যদি কোনো ব্যক্তি পাসপোর্ট কিংবা ভিআর করতে আসে, তার বিরুদ্ধে যদি কোনো কিছু আমাদের পুলিশ রিপোর্টে কোনো কিছু তথ্য থেকে থাকে, তাহলে আমরা এখানে জাস্ট সার্চ করলে এখান থেকে আমরা পেয়ে যাব, ওজের এটা পেয়ে যাব। কথা বলছি ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম সাহেবের সাথে। আপনার জেলার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? ঠাকুরগাঁও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। অগ্রাধিকার ভিত্তিতে কিছু চ্যালেঞ্জ তো আমরা সবসময়ই এটাকে হিসেব করে আনি, এবং সেখানে আমাদের কিছু চ্যালেঞ্জ তো আছেই। তো আমাদের প্রাথমিক চ্যালেঞ্জগুলোর মধ্যে আমরা উঠতি বয়সের ছেলেমেয়েরা একটু একটু করে মাদক সেবী হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি ফেন্সিডিল, এবং ফেন্সিডিলটা তেমন সহজলভ্য না হওয়ায় কেউ কেউ গাঁজা এবং এক ধরনের বুটের গাম এগুলো ব্যবহার করা শুরু করেছে। এটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জের মতো হয়ে গেছে, কারণ এই ধরনের অপরাধগুলো প্রচলিতভাবে শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই শুধু করা সম্ভব না। এখানে সামাজিক প্রতিরোধের বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট, জনসাধারণের সম্পৃক্ততাটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করছি। মাদক সেবী বা মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আপনি কি মোবাইল কোর্টের ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা জেলা প্রশাসনকে সাথে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবীদেরকে আমরা যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আসলে মোবাইল কোর্ট না, আমরা প্রচলিত আইনেই মামলা করাটাকে প্রেফার করছি। এবং সেখানে আমরা যেটা দাবি করছি যে এখানে ঠাকুরগাঁও জেলায় মাদক ব্যবসাটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। সেখানে বর্ডার গার্ড আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, এবং আমাদের পুলিশের আপনারা জানেন যে এখানে পুলিশের যে ইন্টেলিজেন্সটা একদম কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত। আমরা যেটাকে গ্রাম পুলিশ বলি, চৌকিদার বলি, তাদেরকে ইফেক্টিভলি ব্যবহার করা হয় এই বিশেষ করে জঙ্গি দমন কিংবা মাদক পাচার বা মাদক বা অন্যরকম যে কোনো রকম চোরাচালান বিষয়গুলো আমরা তথ্য সংগ্রহ করার জন্য। তো সেটা আমরা নিয়মিতভাবে মনিটর করি। সেই জন্য প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে যাতে ওসি কিংবা এসপির কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। তো আমাদের এই সুযোগটা আছে, সেটা আমরা কার্যকরভাবেই ব্যবহার করছি। শুধু আইন প্রয়োগের কঠোরতাই যথেষ্ট না, তার পাশাপাশি সামাজিক উদ্যোগটা দরকার, সচেতনতাটা দরকার। আর সাধারণভাবে আমাদের যে মিডিয়ার যে একটা রোল, অনেক সময় খুব অতিরঞ্জন করে যখন আমরা একটা জিনিস করা হয়, প্রচার করা হয়, সেটাও কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে কিশোরীদের উপরে। তারা মনে করে একটু দেখি না, নেগেটিভ খারাপ হলে একটু দেখি, খারাপ হয়ে দেখি, এই বিষয়টা একটু হয়। তো এইসব সামগ্রিকভাবে যে একটা কাউন্সিলিং করা অভিভাবকদের পক্ষ থেকে, এটা আমার মনে হয় একটু খুব ইম্পর্ট্যান্ট। তা আমরা সেই উদ্যোগটাও আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা কথা বলছি ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সাহেবের সাথে। এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে একটি সমাবেশ হচ্ছে, কিসের সমাবেশ করছেন? আমরা আজকে এখানে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা করছি। কাদেরকে আপনি সম্পৃক্ত করেছেন? রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, আইনজীবী এবং পেশাজীবী সংগঠনের, বিশেষ করে এখানে প্রেস আপনার ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ থাকেন, তারপরে চেম্বারের সভাপতি থাকেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ থাকেন এবং মহিলা নেতৃবৃন্দ থাকেন, এনজিও প্রতিনিধিবৃন্দ থাকেন। মোট কথা সমাজের সকল স্তরের এবং শিক্ষক প্রতিনিধিবৃন্দ আমাদের সদস্য আছেন। এই ধরনের সমাবেশ করে আপনারা কতটুকু লাভবান হচ্ছেন বলে আপনি মনে করেন? প্রশাসন চলে সমাজের যারা বসবাস করে তাদেরকে নিয়েই, আর তাদের প্রতিনিধি যখন উপস্থিত হয়ে সরাসরি আমাদের কাছে কোনো বিষয় তুলে ধরেন, সে বিষয়ে অ্যাকশনে যাওয়া বা কোনো সমস্যা হলে সেটাকে নিরসন করা আমাদের পক্ষে খুবই সহজ হয়। আর এই জেলা আইনশৃঙ্খলা কমিটি এমন একটি ফোরাম, সেই ফোরামে সবাই অত্যন্ত স্পষ্টভাবে তার এলাকার সমস্যাদি তুলে ধরেন,
বিশেষ করে আইনশৃঙ্খলা রিলেটেড যে সমস্ত সমস্যা আছে এগুলো তারা তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বা শিক্ষক প্রতিনিধি যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যেখানে আমরা পৌঁছাতে পারি না তারা সেখানকার খবর আমাদের পৌঁছে দেয়। এই মিটিংয়ের মাধ্যমে এই যে একটা সেতু বন্ধন রচিত হয়, এর ফলে প্রশাসনের পক্ষে যে কোনো সামাজিক অনিয়ম অনাচারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা সুবিধা হয়। আমরা জানতে পেরেছি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যে এই সমাবেশের মাধ্যমে এলাকার জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা এখানে তুলে ধরছেন এবং তাদের যারা প্রতিনিধি আছেন তাদের কথা বলছেন। আগামী দিনগুলোতেও এ ধরনের সমাবেশ আরও বেশি বেশি হবে এবং জেলা প্রশাসন তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার গতিশীল মন্তব্য রাখবেন এমনটাই আশা করে এই এলাকার জনসাধারণ। কথা বলছি রংপুর রেঞ্জের ডিআইজি বিনয় কৃষ্ণ পালা পিপিএমের সাথে। আপনার বিভাগে সার্বিক আইন শৃঙ্খলার অবস্থা কেমন? আপনারা জানেন গত বছর থেকে রংপুর বিভাগ গঠিত হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। তারই রেস ধরে এবছরের মার্চের মাঝামাঝি থেকে রংপুর রেঞ্জের কার্যক্রম শুরু হয়। এই রেঞ্জের আইন শৃঙ্খলার কথা উল্লেখ করতে গিয়ে অবশ্যই আমার রেফারেন্স টানতে হয় যে অতীতে আপনারা জানেন জিনের বাদশাহ নামে কিছু ব্যক্তি বিভিন্নভাবে লোককে প্রতারিত করে চিকিৎসার নামে নিজেরা লাভবান হয়েছে। আমরা তাদেরকে আইনের আমলে এনেছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং নিকট অতীতে এই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে নিকট অতীতে জিনের বাদশাদের যে অপতৎপরতা এটি আর দেখা যাচ্ছে না। আপনারা বিভিন্ন জেলা ভিজিট করে জানতে পারেন যে এখানে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে, এখানে চোরা চালানির বিপক্ষে কাজ হচ্ছে, এখানে মাদকের বিরুদ্ধে কাজ হচ্ছে, এখানে অস্ত্র উদ্ধার হচ্ছে, এখানে যে সমস্ত মিলিটেন্ট সংগঠন অপতৎপরতায় কখনো কখনো লিপ্ত হওয়ার তথ্য পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে এখানে গ্রেপ্তার এবং এই ধরনের পুস্তক পুস্তিকা এগুলো সিজ করা আছে। সামগ্রিকভাবে রংপুর রেঞ্জ একটি নবগঠিত রেঞ্জ। আমাদের তদারকিতে এখানকার প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় সার্বিকভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম গ্রহণ করাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো এই বিষয়গুলো ঠাকুরগাঁও জেলার পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। ঠাকুরগাঁও জেলার পুলিশ যেভাবে আজকে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তারা কাজ করছে, আগামী দিনগুলোতেও একইভাবে এবং এর চাইতে আরও বেশি সেবা দেবে এমনটাই আশা করে এই এলাকার জনসাধারণ। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।